দোকান থেকে মিষ্টি কিনে খেতে আমরা সবাই ভালোবাসি। আর আজ আমি আপনাদের দোকানের থেকে দারুণ স্বাদের ২ রকমের মিষ্টি বানানো দেখাবো, যা আপনারা বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর খেতে ভীষণ ভালো হবে। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে, আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দেরি না করে ঝটপট দুটো রেসিপি দেখে নিন। আর কোন মিষ্টির রেসিপিটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম। ফ্লেমটা লোতেই ছিল। এবার জলটা এইভাবে যদি অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়, যখন দুধটা ভালো করে ফোটানো হবে তাহলে কিন্তু আর দুধটা কড়াইয়ের নিচে আটকে যাবে না। এখন আমি ২ প্যাকেট দুধ নিয়েছি, মানে ১ কিলো আমি দুধ নিয়েছি। দুটো প্যাকেট ৫০০ ml করেছিল, সেই আমি ২ প্যাকেট দুধ নিয়েছিলাম। পুরো দুধটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, মানে কেনা যে গরুর দুধগুলো হয় গোয়ালার কাছ থেকে, সেই দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু সবসময় ওই দুধ পাওয়া যায় না, প্যাকেট দুধ যেকোনো দোকানে অ্যাভেলেবেল থাকে, তাই প্যাকেট দুধ দিয়েই বানানো দেখালাম। এখানে আমি ১ লিটার দুধ নিয়েছিলাম। দুধটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। মানে দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফুটিয়ে নিলে তাহলে দুধটা ঠিকঠাক আছে কিনা জানা যায়। আর এই সময় একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। তার জন্য একটা মেজারিং কাপ নিয়েছি। আর ২ চামচের মতন আমি ভিনিগার দিয়ে দিলাম। আর এই সময় আমি যতটা ভিনিগার দিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি। মানে মেজারিং কাপের যে কাপটা নিয়েছিলাম, হাফ আমি ভিনিগার দিয়েছিলাম আর হাফ জল দিয়ে ভর্তি করে নিলাম। 1/4 কাপ ছিল কাপটা। ছোট যে কাপটা হয় মেজারিং কাপের, সবথেকে ছোট কাপটা। আপনারা দেখুন এদিকে কথা বলতে বলতে দুধটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এইভাবে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মানে দুধের যে সর বা ফেনাটা আছে সেটা যাতে খুব ভালো করে মিশে যায়। তারপরে ফ্লেমটা হয় বন্ধ করতে হবে, না হলে লোতে রাখতে হবে। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ভিনিগার ও জলের মিশ্রণটা, সেই ভিনিগার ও জলের মিশ্রণটা অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। তারপর একটা হাতা নিতে হবে। হাতাটা নিয়ে নেওয়ার পরে এইভাবেই কিন্তু ভিনিগারটা ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর যত ভালো করে ভিনিগারটা মিশবে আপনারা দেখতে পাবেন দুধটা কেটে এরকমই ছানায় পরিণত হয়ে যাবে। ফ্লেমটা হয় লোতে রাখতে হবে, নাহলে পুরোপুরি ফ্লেমটা অফ করতে হবে। মিডিয়াম বা হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যেতে পারে। মাখা সন্দেশ খেতে ভালো লাগবে না। তাই ফ্লেমটা আপনারা পারলে বন্ধ করে দেবেন, নাহলে লোতেই রাখবেন। এই সময় যদি ফ্লেমটা লোতে রেখেছেন তাহলে এই সময়টা বন্ধ করে দিতে হবে, আর কিন্তু দরকার নেই। আর আপনারা দেখুন দুধগুলো ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। আর এরকমই জলটাও আলাদা হয়ে গেছে। এবার এরকম একটা ছাঁকনি নিয়েছি, কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম আর একটা কড়াইয়ের মধ্যে। তারপরে পুরো মিশ্রণটাই এরকমই ঢেলে দিতে হবে ছাঁকনির ওপরে। এতে কি হবে, ছানা আলাদা হয়ে যাবে, জলটা আলাদা হয়ে যাবে। আর এই জলটা না ফেলে দিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। অল্প একটু নুন, চিনি এইসব দিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন। শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। এখন ছানাগুলোকে আলাদা করে নেওয়ার পরে এবার ছানাগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ২-৩ বার ধুয়ে নিতে হবে। যাতে ভিনিগারের টক ভাবটাও না থাকে আর ছানাগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। খুব ভালো করে ২-৩ বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা হাতা নিয়ে একটু প্রেস করে দিচ্ছি। যেহেতু হাতে সময়টা কম আছে তাই এইভাবে হাতা দিয়ে প্রেস করে নিলে এক্সট্রা জলটা নিচে পড়ে যাবে। আর যদি আপনাদের কাছে সময় অনেক বেশি থাকে তাহলে এইভাবে কিন্তু ১ ঘন্টার মতন রেখে দিতে হবে। তার থেকে ভালো এইভাবে হাতা দিয়ে একটু প্রেস করে নিলে এক্সট্রা জলটাও ঝরে যাবে। ৫ মিনিটের মতন ভালো করে প্রেস করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার ছানাটাকে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিলাম। যেকোনো একটা বড় প্লেট বা থালা নিতে হবে বা ট্রে নিতে হবে। পুরো মিশ্রণটা নিতে হবে, ছানার মিশ্রণটাকে এবার হাত দিয়ে ৫ মিনিট এইভাবে ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা না থাকে। আর মিশ্রণটা যাতে একেবারেই মসৃণ হয়ে যায়। ঠিক এইভাবেই ৫ মিনিট ভালো করে ছানাগুলোকে মেখে নিচ্ছি। ৫ মিনিট পরেই দেখতে পাবেন ছানাটা কিন্তু অনেকটা নরম হয়ে যাচ্ছে আর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। ৫ মিনিট হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি, আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ৫০ গ্রামের মতন গুড়ের পাউডার। আপনারা চাইলে চিনি দিতে পারেন বা গুড় দিতে পারেন। এখানে আমি গুড়ের পাউডার নিয়েছি। গুড়ের পাউডারটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন কালারটা ঠিক এরকমই হালকা চেঞ্জ হয়ে গেছে। গুড়ের পাউডার দিয়ে বানালে খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, গুড় দিয়েও বানাতে পারেন। আর যদি আপনারা সুগার ফ্রি বানাতে চান তাহলে কিন্তু দোকান থেকে সুগার ফ্রি পাউডার কিনে নেবেন বা ট্যাবলেট কিনে নেবেন, সেইগুলো দিয়েও করতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ছানার মিশ্রণটা এক সাইডে রেখে দিলাম। আবারও কড়াইটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মেজারিং কাপের ১ কাপের মতন জল দিলাম। ২০০ ml জল আছে। এবার জলটাকে ভালো করে গরম করতে হবে। যখন জলটা গরম হয়ে যাবে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর জলের মধ্যে দিতে হবে মেজারিং কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ। যতটা আমি জল নিয়েছিলাম তার হাফ গুঁড়ো দুধ দিলাম। প্রায় ১০০ গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে লো ফ্লেমে মিশিয়ে নিলে গুঁড়ো দুধগুলো কিন্তু দলা পাকাবে না আর একেবারে মিশ্রণটা মসৃণ হয়ে যাবে। আপনারা দেখুন গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে। কোনো রকম একটুও দলা নেই।
এখন এর মধ্যে 3টে এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। যেহেতু এলাচের গুঁড়োটা আমার কাছে ছিল না, গোটা এলাচ ছিল, তাই আমি 3টে গোটা এলাচ দিয়ে দিলাম। এলাচ দেওয়ার কারণে মাখা সন্দেশের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দুধটাকে ঠিক অনেকটা মালাইয়ে পরিণত করতে হবে, মানে একটু ঘন ক্ষীরে পরিণত করতে হবে। এইভাবে একবার মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ কথা দিলাম দোকানের থেকে অনেক বেশি ভালো হবে। দোকান থেকে কিনে খেতেই মন চাইবে না, টেস্ট এতটাই বেশি হবে। প্রায় 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না। এবার যে ছানার মিশ্রণটা আছে পুরোটাই দিয়ে দেবো, আর ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। পুরো ছানার মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায়, দলা না পাকিয়ে যায়। তাই ফ্লেমটা লোতেই রাখতে হবে আর খুব ভালো করে মেশাতে হবে। আপনারা দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবেই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মাখা সন্দেশ খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর খেতে দারুণ হয়। ছোট বড় যে কেউ খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে, এতটাই টেস্টি হয়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। আর খুব বেশি টাইমের প্রয়োজন নেই। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। এইভাবে রেসিপিটা, মানে মাখা সন্দেশের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। প্রায় 5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই। এখন মাখা সন্দেশের মিশ্রণটাকে যেকোনো একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে ফ্লেমটা অফ করে এবার গরম অবস্থায় মিশ্রণটাকে যেকোনো একটা পাত্রের মধ্যে নিতে হবে। আমি এখানে এরকম একটা পাত্র নিয়েছি। আপনারা চাইলে যেকোনো ধরনের পাত্র নিতে পারেন। একটা স্টিলের পাত্রও নিতে পারেন বা কাঁচের নিতে পারেন, আর না হলে চীনামাটিরও নিতে পারেন। যেকোনো পাত্রের মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে আর গরম অবস্থায় দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা জমাট বেঁধে যাবে। মাখা সন্দেশ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তাই এইভাবে গরম অবস্থায় পুরো মিশ্রণটা দিয়ে ভালো করে সেট করে নিতে হবে, মানে ওপরের দিকটা একেবারে সমান করে নিতে হবে। এবার এইভাবে 1 ঘন্টার মতন রেখে দিতে হবে। আর যদি সময়টা কম থাকে তাহলে 15 মিনিটের মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এখানে এইভাবে 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিলেই মাখা সন্দেশটা পুরোপুরি রেডি হয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মাখা সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে মাখা সন্দেশটা রেডি হয়েছে আর খেতে দোকানের থেকে অনেক বেশি ভালো হবে। বাড়িতে একবার এইভাবে মিষ্টি দোকানের মতন গজা বানিয়ে দেখতে পারেন। একেবারে খাস্তা হবে আর ভেতরটা রসালো হবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা একেবারেই সহজ। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে নিতে হবে একটা বড় সাইজের মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 2 কাপের মতন ময়দা। এখানে 400 গ্রামের মতন ময়দা নিয়েছি। এবার আপনারা যদি গজাগুলো আরও বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি করে ময়দা নিতে পারেন, আর যদি কম করে বানাতে চান তাহলে কম ময়দা নিয়ে নেবেন। এবার চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং সোডা। হাফ চামচের মতনই দিতে হবে, এর থেকে বেশি দেওয়া যাবে না। এখন সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। মিষ্টি দোকানের গজাতে অল্প করে একটু কালো জিরে দেওয়া থাকে, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচের মতন ঘি। ঘিটা দিতেই হবে। ঘি দিলে গজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর স্বাদ একেবারে মিষ্টি দোকানের মতনই হবে। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 4-5 মিনিট এইভাবে ময়দায় ভালো করে ময়াম দিতে হবে, যাতে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশে যায়। 5 মিনিট পরে আপনারা দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখিয়ে দিলাম। একটা দলা পাকিয়ে যাচ্ছে। তারপর একটু প্রেস করলেই বালির মতন ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে মিশ্রণ একেবারেই রেডি। তারপর অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নেওয়া যাবে না। অল্প অল্প রুম টেম্পারেচারের জল দিয়ে একটা নরম ডো রেডি করতে হবে। ডোটা আবার খুব বেশি নরম বা খুব বেশি টাইট করে বানানো যাবে না। রুটি বা পরোটার জন্য ডোটা ঠিক যেমন করে বানাই ঠিক তেমন করেই ডোটাকে রেডি করতে হবে। আর এখানে কিন্তু গরম বা ঠান্ডা জল দিয়ে ডোটা রেডি করা যাবে না। একেবারেই রুম টেম্পারেচারের জল দিয়েই ডোটা রেডি করতে হবে। অল্প অল্প জল দিতে হবে আর খুব ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ডোটা খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন মিক্সিং বোল থেকে কিন্তু ডোটা একেবারেই আলাদা হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ডোটা একেবারেই রেডি। এবার ডোটাকে
কিচেন স্ল্যাবের ওপরে বা একটা বোর্ডের ওপরে নিয়ে নিতে হবে। তারপরে খুব ভালো করে ১ মিনিট মেখে নিতে হবে। খুব ভালো করে নরম একটা ডো রেডি করতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখন ডোটাকে এরকমই লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পরে আবারও চ্যাপ্টা করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে প্রেস করে চ্যাপ্টা করতে হবে। এবার মিষ্টি দোকানের গজার মধ্যে কিন্তু প্রচুর লেয়ার থাকে। এখন গজার লেয়ারগুলো রেডি করব। তার জন্য প্রথমে এইভাবে চ্যাপ্টা করে নিলাম। একটা ছুরির সাহায্যে একেবারে হাফ বরাবর কেটে নিতে হবে লম্বা করে। হাফ করে কেটে নেওয়ার পরে এইভাবে ওপরে রেখে দিতে হবে। এইভাবেই কিন্তু বেশ কয়েকটা লেয়ার দিতে হবে। আমি আপনাদের ২ রকম পদ্ধতিতে লেয়ার দেওয়া দেখিয়ে দেবো। আপনারা চাইলে হাত দিয়েও এইভাবে প্রেস করে চ্যাপ্টা করে লেয়ার দিতে পারেন, আর না হলে বেলনি দিয়েও করতে পারেন। এইভাবে কিন্তু বেশ কয়েকটা লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও কয়েকটা লেয়ার দিয়ে দিচ্ছি। যত বেশি করে লেয়ার দেওয়া হবে গজাগুলো খেতে তত বেশি ভালো লাগবে, তত বেশি খাস্তা হবে, আর ভেতরটা তত বেশি রসালো হবে। খুব ভালো করে এইভাবে হাতেও লেয়ার দিতে পারেন, আর নাহলে বেলনি দিয়ে এইভাবে কিন্তু বেলে নিতে হবে। লম্বা করে বেলে নেওয়ার পরে তারপরে পিস পিস করে কেটে নিতে হবে কয়েকটা টুকরো করে। তারপরে কিন্তু একটার পরে একটা রেখে লেয়ারটা দিতে হবে। আপনাদের যেটা মনে হয় সুবিধা হবে ঠিক সেইভাবেই লেয়ারটা রেডি করতে পারেন। আর যত বেশি লেয়ার হবে গজা খেতে তত বেশি ভালো হবে, আর দেখতেও কিন্তু ততটাই ভালো হবে। একেবারে পারফেক্ট দোকানের মতনই রেডি হবে। এখন আরও আমি ৩-৪ বার লেয়ার দিয়ে তারপরে গজাগুলোকে রেডি করে নেব। বেশ অনেকবার লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এরকমই ডোটাকে লম্বা করে নিয়েছিলাম। মানে লেয়ার দেওয়ার পরপরই লম্বা করে নিয়েছিলাম। তারপরে এরকমই হাফ করে কেটে নিতে হবে লম্বা করে। লম্বা করে কেটে নেওয়ার পরে একটা লম্বা অংশ নিয়ে নেব। আপনারা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু লেয়ারগুলো রেডি হয়েছে। এবার গজাগুলোকে কেটে নিতে হবে। একটা লম্বা অংশ নিয়ে নেব। তারপর ঠিক এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে গজাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বা বড় করে গজাগুলোকে রেডি করতে পারেন। তবে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। এই গজাগুলো যখন রেডি হবে তখন কিন্তু সাইজে প্রায় ডাবল হয়ে যাবে। খুব সুন্দরভাবে রেডি হবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারবেন। একেবারে পারফেক্ট রেসিপি। আপনারা খুব সহজে নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কিনে খাওয়ার একেবারেই প্রয়োজন পড়বে না। সমস্ত গজাগুলোকে এখন একইভাবে কেটে নিতে হবে, মানে এরকমই টুকরো করে কেটে নিতে হবে, আর এক সাইডে রেখে দিতে হবে। বাকি যে লম্বা অংশটা আছে একইভাবে কেটে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি সমস্তগুলো একসঙ্গে রেডি করে। সমস্তটাকেই এইভাবে কিন্তু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। গজাগুলো একেবারেই রেডি। এবার এই গজাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিতে হবে। এখন তেলটা খুব ভালো করে গরম করতে হবে। আর তেল গরম করার সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিতে হবে। আর যে গজাগুলো আমি রেডি করে রেখেছি সেই সমস্ত গজাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় ৩ মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে গজাগুলো সাইজে একটু বড় হয়ে যায়। আপনারা দেখুন গজাগুলো এখন যে সাইজ আছে ৩-৪ মিনিট পরে দেখবেন সাইজটা কিন্তু একেবারেই ডাবল হয়ে যাবে। এইভাবে ৩ মিনিটের মতন রেখে দিচ্ছি। আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। আপনারা দেখুন সাইজটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এখন ৩ মিনিট হয়ে গেছে। এবার গজাগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর উল্টে পাল্টে নেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে এইভাবে আরও ৩ মিনিট রেখে দিতে হবে, যাতে উল্টো দিকটাও ভাজা হয়ে যায়, তার সঙ্গে আরেকটু বড় হয়ে যায়। আস্তে আস্তে করে ভাজলে গজার ভেতরে যে লেয়ারগুলো আছে সেইগুলো আস্তে আস্তে খুলবে। এতে কি হবে, গজাটা দেখতে অনেকটা বড় সাইজে হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে, লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। তাই একটু টাইম নিয়ে গজাগুলোকে ভাজতে হবে। গজাগুলোকে ভাজতে মোটামুটি ১০ থেকে ১২ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। তাই হাতে একটু টাইম নিয়ে গজাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করে মিডিয়াম টু হাই ফ্লেমে গজাগুলোকে লাল লাল করে ভাজলে তাহলে গজাগুলোর ভেতরে লেয়ারটাও সুন্দরভাবে রেডি হবে না, আর গজাগুলো খেতেও ভালো লাগবে না। এইভাবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। ১০ মিনিট হয়ে গেছে। বেশ কয়েকটা গজা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন ওই গজাগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি গজাগুলোকে একইভাবে উল্টে পাল্টে আরও লাল লাল করে ভেজে নিতে হবে। গজাগুলোকে আপনারা চাইলে কালচে লাল করেও ভাজতে পারেন, আর না হলে এইভাবে লালচে করেও ভেজে নিতে পারেন। আপনাদের যদি মনে হয় গজাগুলোকে কালচে লাল করে ভাজলে খেতে ভালো লাগবে তাহলে ওইভাবেও ভেজে নিতে পারেন। যে কোনোভাবেই ভেজে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। তবে একটু টাইম নিয়ে গজাগুলোকে ভাজবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। বাকি গজাগুলো একইভাবে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন সমস্তগুলোই তুলে নিতে হবে আর ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার চিনির শিরা রেডি করব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২৫০ গ্রামের মতন চিনি। এবার আমি মেজারিং কাপের ১ কাপ, তার থেকে অল্প একটু বেশি নিয়েছি, মানে ২৫০ গ্রাম চিনি আছে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের ১ কাপ জল, মানে ২০০ ml জল দিয়ে দিলাম। এখন চিনিগুলো জলের মধ্যে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবো, এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে, চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠবে। ৩টের মতন এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ পাউডারও দিতে পারেন। এখানে আমি ৩টে এলাচ দিয়ে দিলাম। খুব ভালো করে
একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে চিনিগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠবে। প্রায় 3 থেকে 4 মিনিট চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি শিরাটার মধ্যে চিড়চিড়ে ভাব আসছে। আমি এখানে প্রায় 3 মিনিটের মতন চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনি শিরার মধ্যে চিড়চিড়ে ভাব চলে এসেছে, আপনারা কিন্তু হাত দিয়ে চাইলে চেক করে দেখে নিতে পারেন। যখনই দেখবেন চিনি শিরার মধ্যে চিড়চিড়ে ভাব চলে আসছে, তখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ফ্লেমটা অফ করে তারপর সমস্ত যে গজাগুলো আমি ভেজে রেখেছি, এই গরম চিনি শিরার মধ্যে সমস্ত গজাগুলোকে দিয়ে দিতে হবে। আর গজাগুলোকে দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু অফ করে দিয়ে তারপরে গজাগুলো দিতে হবে। আর গজাগুলোকে চিনি শিরার মধ্যে দেওয়ার পরে চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে এইভাবে কিন্তু 4 থেকে 5 মিনিট চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে। তাহলেই খুব ভালো করে গজাগুলো চিনি শিরাটা শোক করে নেবে। ওপরটা বেশ খাস্তা হয়, ভেতরটা তবে একেবারেই রসালো হয়। গজাগুলো খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে, এতে খুব ভালো করে গজাগুলো চিনি শিরাটা শোক করে নেবে। বাড়িতে এই পদ্ধতিতে মিষ্টি দোকানের মতন গজা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগবে আর একেবারে দোকানের মতনই রেডি হবে, দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। সমস্ত গজাগুলোকে উল্টে পাল্টে নিয়েছিলাম, এবার 5 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি গজাগুলো দেখতে কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যাবে। 5 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন চিনি শিরাটা শোক করার পরে গজাগুলো কিন্তু সাইজে আরও একটু বড় হয়ে গেছে। এবার গজাগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর খুব ভালো করে চিনি শিরাটা শোক করে নিয়েছে, ওপরটা যতটা খাস্তা হবে ভেতরটা ঠিক ততটাই রসালো হবে, একেবারে দোকানের মতন। আর এই দারুণ স্বাদের খাস্তা রসালো গজার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার একটা গজা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন ওপরটা কতটা খাস্তা আর ভেতরটা কতটা রসালো, ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেঙে দেখালেই বুঝতে পারবেন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একেবারে পারফেক্টভাবেই রেডি হবে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।